ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার, আপনারা শুনছেন রাত্রের যাত্রী, সঙ্গে আমি দিব্যজ্যোতি। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অদ্ভুত রহস্যে ঘেরা কল্পবিজ্ঞানের গল্প। তো চলুন বিশেষ সময় নষ্ট না করে আজকের মূল গল্পের দিকেই এগোনো যাক। আমাদের আজকের নিবেদন শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা দেবতার চাবি। হিমাদ্রি কিশোর দাশগুপ্ত জন্মগ্রহণ করেন 1973 সালের 17 মে উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে MA ডিগ্রি অর্জনের পর জনবল সংক্রান্ত সরকারি চাকরি ছেড়ে তিনি সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। তার জনপ্রিয় বইয়ের মধ্যে রয়েছে কালো ঘড়ি, খাজুরাহ সুন্দরী, বন্দর সুন্দরী, মৃত্যুর গন্ধ মিষ্টি, জীবন্ত উপবিদ, ভয়ঙ্কর স্বীকারোক্তি ইত্যাদি। এছাড়াও লেখকের জাদুকর সত্যচরণের জাদু কাহিনী বা অ্যাডভেঞ্চার সমগ্র পাঠক মহলে বিশেষ পরিচিত। 2016 সালের মে মাসে পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমি থেকে কালো ঘড়ি বইটির জন্য তিনি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কারে ভূষিত হন। আমরা আজকের গল্পটি নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত 25টি রোমাঞ্চকর কল্পবিজ্ঞান বইটি থেকে। মূল চরিত্রে মুথাইয়া শ্রীনিবাসন এবং টি-রেক্স। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা দেবতার চাবি। তাঁবুর ছায়ায় একলা বসেছিলাম। বিকেল 5টা হলেও নুবিয়ান মরুভূমিতে রোদের তেজ প্রচন্ড। বাইরে রীতিমতো আগুনের হলকা ছুটছে। দিন 3 হলো আমি এখানে এসেছি। সুদানের একদম উত্তর প্রান্তে এই মরুভূমি, শুষ্ক, প্রায় প্রাণহীন, কাঁটা ঝোপও চোখে পড়ে না। আমার যেখানে তাঁবু তার চারপাশে কিছু দূরে বেশ কিছু প্রাচীন সৌধ আজও দাঁড়িয়ে আছে। আফ্রিকার প্রখর রৌদ্র, মরুভূমির প্রচন্ড বালুঝড় শতাব্দীর পর শতাব্দী ধরে চেষ্টা চালিয়েও তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করতে পারেনি। একসময় এই অঞ্চল প্রাচীন মিশরের অন্তর্গত ছিল। 3000 বছর আগে মিশরীয় সভ্যতার উষা লগ্নে সুদান মিশরীয়দের কাছে নুবিয়া নামে পরিচিত ছিল। ওই পিরামিডগুলি তাদেরই কীর্তি। গিজা এসনার মতো নুবিয়ান মরু অঞ্চলও মিশরীয়দের গৌরস্থান ছিল। তাই এই অঞ্চলের নাম মৃতের নগরী। আমি অবশ্য কোনো ইতিহাসবিদ নই, কোনো প্রত্নতাত্ত্বিক গবেষণার কাজেও আমি এখানে আসিনি। আমি একজন জিওলজিস্ট। আমার নাম মুথাইয়া শ্রীনিবাসন। জন্মসূত্রে ভারতীয় এবং কর্মসূত্রে রিপাবলিক অব দ্য সুদানের এক ভূতাত্ত্বিক গবেষণা সংস্থাতে কাজ করি। তাদের কাজেই আমি এই অঞ্চলে এসেছি কিছু ভূতাত্ত্বিক নমুনা সংগ্রহ করার জন্য। অতি সরলভাবে বলতে গেলে বলতে হয়, এখান থেকে কিছু নুড়ি পাথর সংগ্রহ করে নিয়ে যাব আমি। এই জায়গার ভূতাত্ত্বিক গঠন বহু বছর ধরে পরিবর্তিত হয়েছে। প্রায় 8000 বছর আগে এই অঞ্চলে ঘন বনভূমি আর জলাভূমি ছিল। আদিম মানবগোষ্ঠী এখানে পশু শিকার করতে আসত। তারপর একদিন প্রকৃতি তার রূপ বদলাতে শুরু করল। জলাভূমি, নদী সব শুকিয়ে গেল। ধীরে ধীরে তৃণভূমি, গাছপালা সব নিশ্চিহ্ন হয়ে এই অঞ্চল পরিণত হলো এক ঊষর মরুভূমিতে।
তবে এই কাজ সম্পন্ন হয়ে যায় মিশরীয় সভ্যতা পত্তনের আগেই। এই অঞ্চলে কিছু গভীর প্রাকৃতিক কূপ বা কুয়ো আছে, কিন্তু এই সব কূপ গাত্রের বিভিন্ন স্তরে ছড়িয়ে আছে ভূপ্রাকৃতিক বিবর্তনের নানা চিহ্ন। সেখান থেকেই তুলে আনা হচ্ছিল এই নুড়ি পাথরগুলো। তুলে আনা হচ্ছিল বললাম এই কারণে যে দুপুরের পর থেকে কাজ বন্ধ হয়ে গেছে। যারা কাজ করছিল তারা ফিরে গেছে। কাল রাতে একটা উল্কাপাত হয়েছে এখানে। আকাশ থেকে নাকি একটা সোনালী পুচ্ছ সহ গোলাকার এক আগুনের বল নেমে আছড়ে পড়েছে কিছু দূরে একটা পিরামিডের পিছনে। রাত তখন 10টা বাজে। তাঁবুর সামনে বসে আমি ও আমার সঙ্গীরা মেঘমুক্ত রাতের আকাশে স্পষ্ট প্রত্যক্ষ করেছি ব্যাপারটা। উল্কা পতনের সঙ্গে সঙ্গেই মুহূর্তের জন্য কেঁপে উঠেছিল আমাদের পায়ের তলার মাটিও। যদিও উল্কাপাতে আমাদের কোনো ক্ষতি হয়নি, আমরা যাইও নি সেই জায়গাতে, কিন্তু এই ঘটনা প্রচণ্ড ভীতি সঞ্চার করেছে আমার মজদুরদের মনে। ওরা অশিক্ষিত আফ্রিকান যাযাবর গোষ্ঠীর লোক। এমনিতেই এই জায়গা ব্রিটেন নগরী বলে প্রথমে ওরা এখানে আসতে চায়নি। আমি মোটা টাকার লোভ দেখিয়ে ওদের এখানে কাজে এনেছিলাম। যাই হোক করে ওরা কাজেও মন দিয়েছিল। কিন্তু উল্কা দর্শনের পরই আজ সকালে তারা বলে উঠল যে তারা এই তল্লাটে আর থাকবে না। উল্কা দর্শন নাকি মৃত্যু ডেকে আনে। তবুও বুঝিয়ে সুঝিয়ে সকালের দিকে তাদের কুয়োতে নুড়ি তুলতে নামিয়েছিলাম। কিন্তু কুয়োতে নেমে একজনের পাথুরে দেওয়ালের ঠোক্কর খেয়ে মাথাটা নাকি ফেটে গেছে। সে উঠে আসতে আমিও তাকে দেখলাম। আঘাত মারাত্মক কিছু নয়, তবু তারা দুপুরবেলা কুয়ো থেকে উঠে এসে বলল, উল্কা দর্শনের কুফল ফলতে শুরু করেছে, সেই কারণে মাথা ফেটে এই রক্তপাত। আমাদের আজই গ্রামে ফিরতে হবে। সেখানে গিয়ে উল্কা দর্শনের দোষ খণ্ডন করার জন্য মুরু গ্রামের জাদুঘর ওঝার কাছ থেকে তাবিজ নিয়ে আমরা কালই ফিরব। আর ফেরার সময় আপনার জন্য একটা তাবিজ নিয়ে আসব। আজ আমরা চলি বাবু। কাজেই কিছুতেই তাদের আর আটকে রাখতে পারলাম না। আমাকে ফেলে রেখে তারা চলে গেল। তাঁবুতে বসে বসে ভাবছিলাম, কাল সকাল পর্যন্ত এই প্রাচীন মরুস্থানের মৃতদের নগরীতে আমি কাটাবো কি করে। না, ভূত প্রেত অপদেবতা বা উল্কা দর্শনের কুসংস্কারের ভয় আমার নেই। আমি বিজ্ঞানে বিশ্বাসী। আমার ভাবনার অর্থ হলো, একলা এতটা সময় আমি অতিবাহিত করব কি করে। সঙ্গে বইপত্রও কিছু আনিনি। কোনো সঙ্গী পাওয়া গেলে অন্তত গল্প করে সময় কাটত, কিন্তু এখানে সঙ্গী পাওয়া যাবে কোথায়? সবচেয়ে কাছের মরু গ্রাম প্রায় 25 মাইল দূরে। এই 3 দিনের মধ্যে জীবিত প্রাণী বলতে কাল রাতে একটা মরু শেয়াল শুধু চোখে পড়েছে। উল্কাপাতের সময় সম্ভবত ভয় পেয়ে গর্ত ছেড়ে পালাচ্ছিল প্রাণীটা। মানুষ এখানে কই? কিন্তু এরপরই আমার হঠাৎ মনে পড়ে গেল একজন লোকের কথা। আজ সকালে দূর থেকে তাকে আমি দেখেছি। মাথা থেকে পা পর্যন্ত
নীল রঙের একটা লম্বা আরবি পোশাক পরা একজন বেশ ঢ্যাঙা একটা লোক, যে কুয়োতে আমার লোকেরা কাজে নেমেছিল তার কিছু দূরে একটা পিরামিডের সামনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে পিরামিড গাত্রে কি যেন দেখছিল লোকটা। গত 3 দিন আমাদের কাছাকাছি অন্য কোনো তাঁবু বা লোক চোখে পড়ে, তাই কৌতূহলী হয়ে তার পরিচয় জানার জন্য তাকে ডাকবো ভাবছিলাম। কিন্তু তার আগেই লোকটা যেন পিরামিডের ভিতরে অদৃশ্য হয়ে গেল। আমার ধারণা লোকটা কোনো পুরাতত্ত্ববিদ অথবা ইজিপ্ট ম্যানিয়াক হবে। মিশর ইতিহাসের ভূতগ্রস্ত লোক বা ইজিপ্ট ম্যানিয়াকরা এইভাবেই একলা একলা ঘুরে বেড়ান প্রাচীন মিশরীয় সৌধগুলির আশেপাশে। কাজ করতে গিয়ে মিশর, লিবিয়াতে এ জাতীয় লোক আমি দেখেছি। তাঁবুতে বসে লোকটার কথা মনে পড়ায় আমি ভাবছিলাম যে রোদের তাপ কমলে একবার তাঁবুর বাইরে বেরিয়ে খোঁজ করে দেখব আশেপাশে কোথাও লোকটাকে খুঁজে পাওয়া যায় কিনা। সেও সম্ভবত একলা, কাজে আমাকে পেলে তারও গল্প গুজবে সময় কেটে যাবে। কিছুক্ষণ বসে থাকার পর আমি তাঁবুর কোণে ডাই হয়ে পড়ে থাকা ছোট ছোট নুড়ি পাথরগুলি পরীক্ষা করতে লাগলাম। আজকেই কুয়োর থেকে তোলা হয়েছে ওগুলো। কাদা মাখা পাথরগুলি থেকে প্রয়োজনীয় নমুনাগুলি বেছে নিয়ে তা জলে ধুয়ে প্যাকেট বন্দি করতে হবে নিয়ে যাওয়ার জন্য। অধিকাংশই বিভিন্ন ধরনের সিলিকা, কিছু লাইমস্টোনও আছে। তার গায়ে চিহ্ন আঁকা বিভিন্ন উদ্ভিদের। এই ফসিলগুলি সাক্ষ্য দিচ্ছে সুদূর অতীতে এই মরুভূমি একসময় সবুজ ছিল। পাথরগুলি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ একটা পাথর আমার দৃষ্টি আকর্ষণ করল। গোলাকৃতি, ইঞ্চি 3 ব্যাসের চ্যাপ্টা পাথরটা চারপাশে কেমন যেন খাঁজ কাটা, কি সব অস্পষ্ট আঁকিবুকি আছে তার গায়ে। প্রাথমিক অবস্থায় আমি জিনিসটাকে কোনো মোলাস্কার ফসিল বলেই ভেবেছিলাম। তাঁবুতে রাখা জল দিয়ে জিনিসটার গায়ের কাদামাটি ধুয়ে ফেলতেই দেখি না, সেটা মোলাস্কার ফসিল নয়, এটা একটা ধাতব চাকতি। চাকতির চারপাশে ত্রিভুজাকৃতির খাঁজ কাটা, আর সেই খাঁজগুলির সংযোগস্থলে বেশ কিছু কাটা কাটা দাগ রয়েছে। দাগগুলি সম্ভবত কোনো পরিমাপ জ্ঞাপক চিহ্ন। চাকতির একপাশে মিশরীয়দের প্রাচীন প্রতীক ডানাওয়ালা সূর্য ও অন্য পাশে ক্র্যাব বা গুবরে পোকার ছবি। ছবি দুটো দেখে জিনিসটায় যে অতি প্রাচীন তা বুঝতে কোনো অসুবিধে হলো না। কিন্তু জিনিসটা আসলে কি? কোনো যন্ত্রাংশ? ধাতুটাও কেমন সবুজাভ। আমার পরিচিত কোনো ধাতুর মতো তো নয়। চাকতিটা হাতে নিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখছি। ঠিক এমন সময় বাইরে একটা অস্পষ্ট শব্দ শুনে তাঁবুর দরজার বাইরে দেখি বালির ওপর একটা মানুষের ছায়া পড়েছে। তাহলে কি আমার মজদুরদের মধ্যে কেউ মত পরিবর্তন করে ফিরে এলো? আমি ছায়াটা দেখে উৎসাহিত হয়ে চাকতিটা আমার ব্রিচেসের পকেটে ঢুকিয়ে তাড়াতাড়ি তাঁবুর বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে আমি একটু অবাক হয়ে গেলাম। এই লোক
আমার দলের কেউ নয়। আপাদ মস্তক আরবে সেই নীল রঙের আলখাল্লাতে ঢাকা অন্য একজন লোক। মুহূর্তখানেক দেখার পরই তার দীর্ঘ আকৃতি দেখে চিনতে পেরে গেলাম তাকে। আরে, এ তো সেই আজ সকালে দেখা লোকটা যার কথা কিছুক্ষণ আগে অবধি আমি ভাবছিলাম। লোকটার মুখমণ্ডলের প্রায় সবটাই নীল রঙের কাপড়ে আবৃত, শুধু উজ্জ্বল চোখ দুটোই দেখা যাচ্ছে। আমি তাকে কিছু বলার আগে সে নরম স্বরে বলল, দেখলাম আপনার লোকজন সব চলে গেল, একা আছেন দেখে পরিচয় করতে এলাম। হ্যাঁ, আমিও আপনাকে সকালে দেখেছি। তা আপনিও কি একলা নাকি ইতিহাসের খোঁজে এসেছেন? তা অনেকটা বলতে পারেন। আমার নাম টিরেক্স, তবে নাম শুনে আবার আমাকে ডাইনোসর ভাববেন না। আপনি আমাকে রেক্স বলেও ডাকতে পারেন। এই বলে সম্ভবত মুখের ঢাকার আড়ালে একটু হাসল লোকটা। আমিও একটু হেসে নিজের নাম পরিচয় ব্যক্ত করে বললাম, যাক, পরিচয় হয়ে ভালোই হলো। তা দুজনেই যখন একলা, তখন আপনার অসুবিধা যদি না হয় তো চলুন না একটু বসে গল্প করা যাক। রেক্স আমার কথায় সম্মতিসূচক ঘাড় নেড়ে আমার তাঁবুর কাছেই একটা ছোট্ট বালির ঢিপি আঙুল তুলে দেখালো। ও জায়গাতে আমার লোকেরা বিশ্রামের জন্য ছাউনি টাঙিয়ে রেখেছিল। বেশ ছায়া আছে জায়গাটাতে, গরম বাতাসটাও কমে আসছে। সুতরাং তাঁবুতে আর না ঢুকে তার ইশারা অনুযায়ী দুজনে সেই বালির ঢিপির ওপর গিয়ে বসলাম। সেখানে বসার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কবে এসেছেন এখানে? কালই এসেছি। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ফিরতে হবে, কিন্তু যেটা খুঁজছি। কথাটা আর শেষ করল না সে। লোকটার কণ্ঠস্বর শুনে বুঝতে পারছিলাম সে স্থানীয় অধিবাসী নয়। তার কারণ তার কথায় কোনো আরবি টান নেই। তাছাড়া মিশরীয় বা লিবিয়ানরা সাধারণত এত ঢ্যাঙা হয় না। রেক্সের জন্মস্থান জানার কৌতূহল হওয়াতে আমি প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি কোন দেশের নাগরিক? রেক্স শুধু উত্তর দিল, একসময় এই দেশেরই ছিলাম। এই বলে সে দৃষ্টি নিবদ্ধ করল কিছু দূরে বালিয়াড়ির মধ্যে জেগে থাকা সার সার পিরামিডের দিকে। বেশ কিছুক্ষণের নিস্তব্ধতা। রেক্স যেন পিরামিডগুলির দিকে তাকিয়ে গভীরভাবে কি যেন ভাবছে। আমি আবার তার সাথে কথোপকথনে ফিরে আসার জন্য তার উদ্দেশ্যে বললাম, এই জায়গাটা কেমন অদ্ভুত, তাই না? জনহীন মরুপ্রান্তরে রোদ ঝড় উপেক্ষা করে পিরামিডগুলি হাজার হাজার বছর পরও কেমন মাথা তুলে দাঁড়িয়ে আছে। আধুনিক বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদেরও বিস্মিত করে সব স্থাপত্য। সেদিনের মানুষেরা কি কৌশলে যে আমাকে কথা শেষ করতে না দিয়ে রেক্স নামের লোকটা আঙুল তুলে পিরামিডের সারির একটা পিরামিডের দিকে দেখিয়ে মৃদু হেসে বলল, ওই যে ওইটা খেয়াল করেছেন? আমি তাকালাম সেদিকে। সূর্য এখন পশ্চিমে ঢলতে শুরু করেছে। তার বিদায় বেলার দীপ্তি ছড়িয়ে পড়েছে পিরামিডগুলির শীর্ষে। তার মধ্যে একটা পিরামিডের মাথা যেন স্বচ্ছ মনে হচ্ছে। সূর্যালোক যেন পিরামিডের মাথার কয়েকটা ধাপকে ভেদ করতে পারছে। তবে কাচের মতো স্বচ্ছ দেখানো বলতে যা বোঝায় তা কিন্তু নয়।
ওই পিরামিডটায় দেখাচ্ছে রেক্স। আমি সেদিকে তাকিয়ে বললাম, হ্যাঁ আমি খেয়াল করেছি। ওই পিরামিডের চূড়োটা সম্ভবত অ্যালাবাস্টার পাথরের তৈরি, তাই ওরকম আপাতত স্বচ্ছ মনে হচ্ছে। ওই পাথরের তৈরি বেশ কয়েকটা প্রাচীন মূর্তি আমি কায়রো মিউজিয়ামে বেড়াতে গিয়ে দেখেছি। একটু থেমে আবার আমি বললাম, ফুঞ্জু যাযাবর উপজাতির আমার মজদুর সর্দার গতকাল ওই পিরামিড দেখিয়ে বলছিল ওখানে নাকি দেবতার কবর আছে। একসময় নাকি নুবিয়ান মরুভূমিতে দেবতাদের কবর দেওয়া হতো। মরুভূমির যাযাবররা বংশ পরম্পরায় নাকি এই কাহিনী শুনে আসছে। আমার কথা শুনে রেক্স যে এবার স্পষ্ট হাসল তা বুঝতে পারলাম। সেই পিরামিডটার দিকে চোখ রেখেই সে বলল, আপনি পিরামিড নিয়ে এখানকার বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের বিস্মিত হবার কথা কি যেন বলেছিলেন? যদিও এ ব্যাপারে আমার জ্ঞান সীমিত, তবু তার প্রশ্নের জবাবে কিছু কথা বলার লোভ আমি সম্বরণ করতে পারলাম না। আমি বললাম, আমি বলছিলাম যে আধুনিক প্রযুক্তিবিদদের কাছেও এগুলি বিস্ময়ের কারণ। ভাবুন তো একবার, সভ্যতার সেই সূচনাকালে সেদিনের মানুষরা কিভাবে সব বিরাট বিরাট পিরামিড বানিয়েছিলেন, কিভাবে এই সমকৌণিক পাথরগুলিকে গাণিতিক নিয়ম মেনে একটার উপর একটা বসিয়ে পিরামিড বানিয়েছিলেন। তাদের সময় তো আর ক্রেন ছিল না, তাহলে কিভাবে তারা এই ভারী ভারী পাথরের ব্লকগুলোকে অত উঁচুতে তুলেছিলেন? আমি একবার একটা বইতে পড়েছিলাম যে গিজার গ্রেট পিরামিড তৈরির ব্যাপারে তার নির্মাণকাল ও শ্রমিক সংখ্যা ঐতিহাসিক হেরোডোটাসের বিবরণ যদি মানা হয়, সেই হিসেব অনুযায়ী প্রতি 2 সেকেন্ডে একটা পাথরের ব্লক উপরে তুলে প্রতিস্থাপন করা হয়েছিল। অনেক ক্ষেত্রে যেখানে একটা পাথরের ওজন ছিল প্রায় 10 টন। আধুনিক ইঞ্জিনিয়ারিং এর কাছেও যা অসম্ভব, তা কোন কৌশলে সম্ভব করেছিলেন বলুন তো এই প্রাচীন মিশরীয়রা? এক অমীমাংসিত রহস্য। আমি প্রযুক্তিবিদ নই, আমার স্বল্প জ্ঞানের মধ্যে আমি আর কিছুই হয়তো বলতে যাচ্ছিলাম, কিন্তু আগন্তুক হঠাৎ বলে উঠল, হ্যাঁ, প্রাচীন স্থাপত্যবিদ্যা ও বিজ্ঞানের ক্ষেত্রে এরকম অমীমাংসিত আরও কয়েকটা রহস্যের কথা আমিও বলতে পারি। যেমন পেরুর প্রাচীন ইনকা রাজধানী কুচকোর সাক্সাওয়ামান দুর্গে বিশাল পাথরের ব্লকগুলোর সংযোগস্থল গলিয়ে জোড়া লাগানো হতো কিভাবে? যে ইনকারা চাকার ব্যবহার পর্যন্ত জানত না, তারা পাথর গলানোর মতো উত্তাপ সৃষ্টি করত কিভাবে? কিভাবেই বা মেক্সিকোর বর্বর অ্যাজটেক অধিবাসীরা তাদের নরবলি দেবার বিশাল মন্দিরগুলি এমন নিখুঁত জ্যামিতিক জ্ঞানে আর স্থাপত্য কৌশলে বানিয়েছিল যে তাদের স্থাপত্যগুলি ভূমিকম্প নিরোধক? অথবা মায়া সভ্যতার মানুষরা কিভাবে সৌরমণ্ডলীর গ্রহ নক্ষত্রের নিখুঁত অবস্থান নির্ণয় করে বানিয়েছিল তাদের বিখ্যাত ক্যালেন্ডার? ব্রুনো, গ্যালিলিও ইত্যাদি সভ্য পৃথিবীর মানুষের আগে কিভাবে মায়া জনজাতি জেনেছিল সূর্যকে পৃথিবীর প্রদক্ষিণের তত্ত্ব? কিংবা ভারতবর্ষের মেহেরুলির সেই লৌহস্তম্ভ? আধুনিক বিজ্ঞান ইস্পাত তৈরির বহু আগে প্রাচীন ভারতীয়রা কিভাবে সৃষ্টি করেছিল মরিচারোধী সেই লৌহ? ইস্টার দ্বীপে সার সার হাজার টনের মানুষাকৃতির মূর্তিগুলোকেই বা কিভাবে মাটিতে প্রথিত করেছিল আদিম মানুষরা? একটানা কথাগুলি বলে লোকটা হাসল। আমি তার কথা শুনে চমৎকৃত হয়ে বললাম, বাহ, আপনি এ ব্যাপারে অনেক কিছু জানেন দেখছি। তা আপনিও কি ইতিহাসের এইরকম কোনো অমীমাংসিত রহস্যের খোঁজ করছেন এখানে? খুঁজতে এসেছি ঠিকই, তবে কি খুঁজছি সেটা শুধু আমিই জানি। আপনার এই কথাটা ঠিক বুঝলাম না। রেক্স নামের লোকটা যেন আমার কথা শুনতেই পেল না, চুপ করে তাকিয়ে রইল সেই স্বচ্ছ পিরামিডের মাথার দিকে।
সূর্য দ্রুত পশ্চিমে হাঁটতে শুরু করেছে। পিরামিডগুলির শীর্ষে তার লাল আভা। লোকটা আর কোনো কথা বলছে না। অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে সে, যেন তন্ময় হয়ে কিছু ভাবছে। একসময় মনে হলো সম্ভবত সে এবার উঠে দাঁড়াবে। হয়তো তার আর এখানে থাকতে বা আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। আমি তাকে আরো কিছুক্ষণ যদি ধরে রেখে গল্প করা যায়, এই অছিলায় পকেট থেকে সিগারেটের বাক্সটা বার করলাম। তার দিকে একটা সিগারেট এগিয়ে দিয়ে বললাম, চলবে? রেক্স এবার আমার দিকে ফিরে তাকালো, আর তারপরই আমার হাতের দিকে তাকিয়েই তার দৃষ্টি কেমন পাল্টে গেল। আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখলাম আমার হাতে সিগারেটের যে বাক্সটা আমি ভেবেছিলাম সেটা নয়। সিগারেটের বাক্সর বদলে বেখেয়ালে পকেট হাতড়ে সেই সবুজ ধাতব চাকতিটা বার করে ফেলেছি। আমি আমার ভুলটা বুঝতে পেরে সেটা আবার পকেটে রাখতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই বিস্মিত কণ্ঠে রেক্স বলে উঠল, ওটা আপনি পেলেন কোথায়? সারা সকাল পিরামিডের ভিতরে ওইটাই তো আমি খুঁজছিলাম। যে কুলুঙ্গিতে ওটা থাকার কথা ছিল সেখানে আমি খুঁজে পাইনি। আপনি কোথায় পেলেন ওটা? আমিও একটু বিস্মিত কণ্ঠে বললাম, কেন বলুন তো, এটা কি খুব দুর্মূল্য কিছু? আমার লোকেরা সকালে কূপের থেকে পাথরের টুকরোর সঙ্গে এটা তুলে এনেছে। আমি তো বুঝতেই পারছি না এটা কি। লোকটা আমার হাত থেকে জিনিসটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। উজ্জ্বল হয়ে উঠেছে তার চোখের তারা। আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি কি জানেন এটা কি? সে এবার অস্পষ্ট স্বরে বলল, এটা হলো দেবতার চাবি। দেবতার চাবি? রেক্স জিনিসটা দেখতে দেখতে জবাব দিল, এর অর্থ আপনি ঠিক বুঝবেন না। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। এই জিনিসটা আমাকে দিতে হবে আজই এখানকার কাজ শেষ হয়ে যাবে আমার। এটা নিয়ে আজ রাতে আমি প্রবেশ করব পিরামিডের অভ্যন্তরে। এই চাকতিটা আপনার কোনো কাজে আসবে না, কিন্তু আমার কাছে এটা অনেক দামি। তার কথা শুনে আমি কয়েক মুহূর্ত ভেবে নিয়ে বললাম, বেশ, আপনাকে আমি এটা দিতে পারি, কিন্তু আমারও একটা শর্ত আছে। আপনার অভিযানের সঙ্গী আমি হতে চাই। তবে আপনার ভয়ের কোনো কারণ নেই। পিরামিডের অভ্যন্তরে ধনরত্ন বা ওই জাতীয় কিছু পেলে তাতে আমি ভাগ বসাবো না। আমি শুধু দেখতে চাই আপনি এই চাকতিটা দিয়ে কি করেন। আমার প্রস্তাব শুনে কিছুক্ষণ কি যেন ভাবল লোকটা, তারপর মৃদু হেসে বলল, ঠিক আছে, চাকতিটা যখন আপনি খুঁজে পেয়েছেন তখন এই দাবি আপনি করতেই পারেন। এটা এখন আপনি আপনার কাছেই রাখুন। মাঝরাতে আমি আসবো আপনার কাছে আপনাকে নিয়ে যেতে। এই বলে জিনিসটা আমার হাতে ফিরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বিদায় সম্ভাষণ জানিয়ে লোকটা হাঁটতে লাগলো সামনের দিকে। কিছুক্ষণের মধ্যেই তার ঢ্যাঙা দেহটা অদৃশ্য হয়ে গেল পিরামিডের আড়ালে। সে চলে যাওয়ার পর আমি চাকতিটা বেশ কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরও তার মর্মোদ্ধার করতে পারলাম না। এরপরই সূর্য অস্ত গেল। অন্ধকার নামল মরুভূমিতে। ঠান্ডাও নামতে শুরু করল। মরুভূমির এই নিয়ম, দিনে যত গরম রাতে ততই ঠান্ডা।
তাঁবুর বাইরে বসে আমি চিন্তা করতে লাগলাম এই অদ্ভুত আগন্তুকের কথা। কিসের খোঁজে লোকটা প্রবেশ করতে চলেছে পিরামিডের অভ্যন্তরে? ধনরত্ন, টাকা করি, নাকি কোনো ফেরাওয়ের লুকানো মমির সন্ধানে? বেশ অনেকক্ষণ তার কথা ভাবার পর আমি তাঁবুর ভিতর প্রবেশ করলাম খাওয়া সেরে আমার সম্ভাব্য নৈশ অভিযানের প্রস্তুতির জন্য। রাত ঠিক 12টাতে সেই দীর্ঘ ছায়া আবার এসে পড়ল আমার তাঁবুর দরজায়। আমি প্রস্তুত হয়েই ছিলাম, সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। লোকটার পরনে সর্বাঙ্গ ঢাকা সেই একই পোশাক, তবে তার সঙ্গে এবার একটা ছোট মতো ধাতব বাক্স আছে। চাঁদের আলোতে বেশ রহস্যময় দেখাচ্ছে তাকে। সে বলল, আপনি তৈরি তো? আমি সম্মতিসূচক মাথা নাড়তেই সে ইশারায় তাকে অনুসরণ করতে বলে বালির উপর লম্বা লম্বা পা ফেলে হাঁটতে লাগলো। চাঁদের আলোতে উদ্ভাসিত চারিদিক অনেক দূর পর্যন্ত দৃশ্যমান। চাঁদ যেন আজ হাসছে। তার আলোতে দাঁড়িয়ে আছে সহস্র বছরের প্রাচীন সার সার পিরামিডগুলি। নুবিয়ান মরুভূমির মেঘমুক্ত আকাশে অগন্তি নক্ষত্র রাজি ঝিকমিক করছে, যেন কেউ এক রাশ হীরের কুঁচি ছড়িয়ে দিয়েছে আকাশে। আমি লোকটাকে উদ্দেশ্য করে বললাম, আকাশটা কি সুন্দর, তাই না? জানেন, যখনই আকাশের দিকে তাকাই তখনই নিজেকে, এই পৃথিবীকে কত ক্ষুদ্র মনে হয়। কত অসীম এই আকাশ, কত অপার রহস্য তার বুকের মাঝে লুকিয়ে আছে। আমার কথা শুনে চলতে চলতে লোকটা হাসলো মনে হয়, তারপর বলল, হ্যাঁ, ঠিক তাই। যে ছায়াপথের মধ্যে পৃথিবীর অবস্থান, সেই ছায়াপথে তারার সংখ্যা অন্তত 200 কোটি। আর সারা বিশ্বব্রহ্মাণ্ড বলতে যা বোঝায় তাতে নক্ষত্রপুঞ্জের সংখ্যা 10 লক্ষ কোটি। আর গ্রহগুলি আবর্তিত হয় নক্ষত্রকে কেন্দ্র করে। পৃথিবী থেকে মাত্র 6 আলোকবর্ষ দূরে বার্নার্ড নক্ষত্রেরও 2টো গ্রহ আছে। এই হিসাবে গ্রহর সংখ্যা নির্ণয় করতে হলে তাতে পৃথিবীর অবস্থান এই বালুকাময় প্রান্তরের একটা বালুকণার মতোই অতি নগণ্য। আর বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কে পৃথিবীর মানুষের জানার পরিধি তো আরো নগণ্য। তার কথা শুনে আমি আবারও চমৎকৃত হয়ে মন্তব্য করলাম, আপনার অনেক বিষয়ে বেশ জানা আছে দেখছি। আমার কথার কোনো জবাব দিল না সে। বাদ বাকি পথ নিশ্চুপভাবে অতিক্রম করে একসময় আমাকে নিয়ে উপস্থিত হলো সেই পিরামিডের সামনে, যার শীর্ষদেশ বিকালের সূর্যালোকে স্বচ্ছ বলে মনে হচ্ছিল। মরু উপজাতিরা যাকে বলে দেবতার কবর। পিরামিডের অভ্যন্তরে প্রবেশ করার আগে একবার থামল লোকটা, আমার উদ্দেশ্যে বলল, আপনি ভয় পাচ্ছেন না তো? আজ রাতে এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হবেন আপনি। এরপর আমরা প্রবেশ করলাম পিরামিডের অভ্যন্তরে। লোকটা একটা বৈদ্যুতিক টর্চ জ্বালালো। অন্ধকার পাথরের সুড়িপথ বেয়ে প্রথমে নিচের দিকে নামতে শুরু করলাম আমরা।
বহু শতাব্দী সম্ভবত এখানে কোনো মানুষের পদচিহ্ন পড়েনি। শত শত বছরের জমাট ধুলো মাকড়সার জাল সরিয়ে একের পর এক সংকীর্ণ অলিন্দ সৈপথ ভাঙতে লাগলাম। মাঝে মাঝে আমাদের হাতের স্পর্শে খসে যাচ্ছে দেওয়ালের ধুলোর স্তর। তার আড়াল থেকে বেরিয়ে আসছে প্রাচীন মিশরীয় দেবতাদের নানা চিত্র। আনুবিস, হ্যাথর, খুনাম, ওসিরিস ইত্যাদি নানা দেবতার প্রতিমূর্তি। টর্চের আলোতে মাঝে মাঝে ঝিলিক দিচ্ছে তাদের দেহের সোনালী অলঙ্করণ। লোকটা কোনো কথা বলছে না, সে শুধুই এগিয়ে চলছে। সে যেভাবে এগিয়ে চলছে তাতে মনে হচ্ছে এ পথ যেন তার নখ দর্পণে। মাঝে মাঝে বিভিন্ন অন্ধকার সরিপথ পেরিয়ে গেছে বিভিন্ন দিকে। তার মধ্যে পথ নিয়ে কোনো সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে যেন এগোচ্ছে সে। আমি একটু কৌতূহলী হয়ে তাকে প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি কি এর আগে এখানে এসেছিলেন? হ্যাঁ, অনেক দিন আগে, যখন আমরা... কথাটা শেষ করল না রেক্স। পিরামিডের গোলকধাঁধা অতিক্রম করে আমরা এসে উপস্থিত হলাম ভূগর্ভস্থ এক কক্ষে। তার চারপাশে নিরেট পাথুরে দেওয়াল। আমি বললাম, এ কি, পথ তো শেষই হয়ে গেল, এবার কোন দিকে যাবেন? সে কোনো জবাব দিল না। আমাকে নিয়ে একটা দেওয়ালের সামনে গিয়ে দাঁড়ালো লোকটা। তারপর হাতের বাক্সটা খুলল। অমনি একটা শব্দ করে বাক্সর ভিতর কয়েকটা লাল নীল আলো জ্বলে উঠল। একটা কিবোর্ড আর বেশ কয়েকটা সুইচও রয়েছে তার মধ্যে। বাক্সটা যে একটা যন্ত্র তা বুঝতে কোনো অসুবিধা হলো না আমার। বাক্সর আলোগুলি জ্বলে ওঠার পর লোকটা আঙুল ছোঁয়ালো কিবোর্ডে, আর অমনি নীল রঙের একটা আলোক রশ্মি বাক্সর থেকে নির্গত হয়ে একবার চক্রাকারে আবর্তিত হলো দেওয়ালের একটা অংশে। আর কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে পাথরের দেওয়ালের ওই অংশটা খসে পড়ল। ঠিক ঠিক কেউ যেন ছুরি দিয়ে মাখনের দেওয়াল থেকে একটা বৃত্তাকার অংশ কেটে নিল। ঘটনাটা দেখে আমি বেশ অবাক হয়ে বললাম, আচ্ছা, নীল আলোটা কি কোনো লেজার রশ্মি? তা আপনি বলতে পারেন, তবে এ তরঙ্গরশ্মির ক্ষমতা তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি। কাজ শেষ হবার পর আবার বাক্সটা বন্ধ করলো লোকটা। তারপর দেওয়ালের সেই ফোকর গলে আমাকে নিয়ে প্রবেশ করলো ও পাশে। সামনেই একটা সিঁড়ি উঠে গেছে। আমরা সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। ওপরে ওঠার যেন কোনো বিরাম নেই। মাথার ওপর ঢালু ছাদ, দুপাশের দেওয়াল বহু বর্ণে চিত্রিত। কত রকমের জিনিস চিত্রিত আছে সেখানে। সেসব কিছু ভ্রুক্ষেপ না করে লোকটা আমাকে নিয়ে কেবল উপরে উঠেই চলল। মাঝে মাঝে শুধু আমি যখন হাঁপ নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়ছিলাম, তখন মুহূর্তের জন্য থমকে দাঁড়াচ্ছিল লোকটা। বেশ অনেকক্ষণ ধরে ওপরে ওঠার পর
অবশেষে আমরা থামলাম। আমাদের পথ আগলে দাঁড়িয়ে আছে আর একটা দেওয়াল। দেওয়ালের গায়ে খোদিত আছে মিশরীয়দের স্কাই গড হোরাসের বিশাল এক ছবি। রেক্স দাঁড়িয়ে পড়ে বলল, আমরা পৌঁছে গেছি। তার কণ্ঠস্বরে একটা চাপা উত্তেজনা। আমি বললাম, কই, কোথায় পৌঁছেছি? এই দেওয়ালটাও কি লেজার বিম দিয়ে ভাঙবেন? সে বলল, না, এই দেওয়াল ধাতব। কোনো লেজার বিম দিয়ে এই ধাতুকে ভাঙা বা কাটা সম্ভব নয়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমাও এই দেওয়াল ভাঙতে পারবে না। এবার আমাকে ওই চাবিটা দিন। ওই ছাড়া এই দেওয়াল খোলা সম্ভব নয়। আমি পকেট থেকে সেই চাকতিটা বার করে তার হাতে দিলাম। লোকটা চাবিটা নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো দেওয়ালে খোদিত সেই হোরাস মূর্তির সামনে। টর্চের আলোতে আমার এবার মনে হলো চাকতিটা আর দেওয়ালটা যেন একই ধাতুর তৈরি। দেওয়ালের গায়েও একটা সবুজ ছটা আছে। হোরাস দেবের বুকের কাছে একটা খাঁজ কাটা জায়গা আছে। রেক্স চাকতিটা সেখানে বসাতেই খুব সুন্দরভাবে চাকতির দাঁতগুলো দেওয়ালের খাঁজে খাঁজে বসে গেল। তারপর কম্বিনেশন লক যেভাবে খোলা হয়, রেক্স ঠিক সেইভাবে দেওয়ালের খাঁজে ঘোরাতে লাগলো সেটা। তাহলে তাহলে চাকতিটা আসলে সত্যি একটা চাবি। চাকতিটা ঘোরাতে ঘোরাতে হঠাৎ একটা ধাতব শব্দ হলো, আর তারপরই হোরাসের দেহটা দুপাশে ভাগ হয়ে খুলে গেল। আর সঙ্গে সঙ্গে দেখা গেল আরো একটা ছোট্ট ধাতব দরজা যেন নিজে থেকেই খুলে যাচ্ছে। রেক্স চাবিটা খুলে নিয়ে ইশারায় আমাকে অনুসরণ করতে বলল। তার পিছনে দরজার ওপাশে প্রবেশ করলাম আমি। একটা ত্রিভুজাকৃতির ঘর। একটা হালকা আলোয় ভরে আছে ঘরটা। আমি ঘরের চারপাশে তাকাতেই হঠাৎ চমকে উঠলাম। ঘরটা যেন একটা এরোপ্লেনের ককপিট। নানা ধরনের বৈদ্যুতিক আধুনিক প্যানেল যন্ত্রপাতি বসানো আছে ঘরটাতে। আর ঘরের ঠিক মাঝখানে রয়েছে সেই সবুজাব ধাতুর তৈরি বিরাট এক সপাধারের একটা বাক্স। আমি অবাক হয়ে তাকে বললাম, কোন জায়গাতে এলাম আমরা? রেক্স বলল, দেওয়ালের কাছে যান, ঠিক বুঝতে পারবেন। তার কথা মতো আমি দেওয়ালের কাছে যেতেই চমকে উঠলাম। অনেক ওপর থেকে বাইরের সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। চন্দ্রালোকিত মরুভূমি, আশেপাশের পিরামিড, আমার তাঁবু পর্যন্ত। আকাশের চাঁদটাও স্পষ্ট দেখা যাচ্ছে। এবং এই ঘরের আলোটা আসলে চাঁদেরই আলো। রেক্স এবার বলল, আপনি যে পিরামিডের মাথাটা অ্যালবেস্টারের তৈরি ভেবেছিলেন, সেটা আসলে বিশেষ ধরনের ক্রিস্টালের তৈরি, যে প্রয়োজনে স্বচ্ছ অস্বচ্ছ দুই হতে পারে। এক কঠিনতম অভঙ্গুর ক্রিস্টাল।
আমরা এখন দাঁড়িয়ে আছি সেই পিরামিডের শীর্ষদেশে। কথাগুলি বলতে বলতে সেই গিয়ে উপস্থিত হলো ঘরের মাঝে রাখা বাক্সটার সামনে। তারপর খানিকক্ষণ তন্ময় হয়ে তাকিয়ে রইল বাক্সটার দিকে। বাক্সর গায়েও খোদিত আছে একটা ডানাওয়ালা হোরাস দেবের ছবি। তার বুকের কাছেও চাবি বসানোর খাঁজ। তার পিছনে গিয়ে আমি দাঁড়ালাম। তারপর বললাম, আচ্ছা, ওই এই বাক্সতে কি রাখা আছে? আমার কথার কোনো জবাব দিল না সে চাবিটা বাক্সর গায়ে লাগিয়ে ধীরে ধীরে ঘোরাতে শুরু করলো। কয়েক মুহূর্তের ব্যবধান মাত্র। তারপরই একটা শব্দ করে ডালাটা খুলে গেল। সঙ্গে সঙ্গে একটা হিমেল স্রোত যেন ছড়িয়ে পড়ল ঘরে। আমার হাড় পর্যন্ত কেঁপে উঠল তাতে। বাক্সর মধ্যে একটা শীতল কুয়াশার আবরণ ছিল। সেটা সরে যেতেই রেক্সের সাথে আমিও ঝুঁকে পড়লাম বাক্সর ভিতর। আর তারপরই প্রায় হতবাক হয়ে গেলাম আমি। বাক্সর ভিতর একটা স্বচ্ছ ক্রিস্টালের আকারে শুয়ে আছে একজন। না, এ কোনো ন্যাকড়া জড়ানো পোকায় কাটা মাংসহীন হাড় সর্বস্ব মিশরীয় মমি নয়। যেন একজন সর্বাঙ্গ সুন্দর ঘুমন্ত মানুষ। তবে মানুষের সাথে তার একটা পার্থক্য আছে। তার কাঁধের দুপাশ থেকে নেমে এসেছে সোনালি দুটো ডানা। ডানাওয়ালা মানুষ এত বিস্মিত আমি জীবনে কোনোদিন হইনি। বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে আমি বলে উঠলাম, কে এটা? রেক্স স্বভাবতই শান্ত স্বরে বলল, এ হলো তাদেরই একজন, যারা সভ্যতার উষালগ্নে ছায়াপথ অতিক্রম করে নেমে এসেছিল এই পৃথিবীর মাটিতে। পৃথিবীর স্থানে স্থানে বিভিন্ন বিভিন্ন গোষ্ঠীর মানুষকে যারা প্রথম শিখিয়েছিল বিজ্ঞান, প্রযুক্তি, মহাকাশবিদ্যা। মানুষের চেয়ে অনেক বুদ্ধিসম্পন্ন যারা মানুষকে সাহায্য করেছিল গিজার পিরামিড, অ্যাজটেক মন্দির করতে। শিখিয়েছিল কিভাবে তৈরি করতে হয় মায়া ক্যালেন্ডার অথবা মরিচাহীন ইস্পাত। ইতিহাসে আপনার সেই অমীমাংসিত প্রশ্নের উত্তরগুলি যাদের জানা ছিল, বিভিন্ন সভ্যতার পৌরাণিক গাথায় যাদের বর্ণনা করা হয়েছিল দেবতা বলে, এ তাদেরই একজন। পৃথিবীতে কাজ শেষে আবার যদি পৃথিবীর কখনো প্রয়োজন পড়ে, এই ভেবে হিমায়িত অবস্থায় ওকে ঘুম পাড়িয়ে রেখে দেওয়া হয়েছে। 5000 বছর ধরে সে ঘুমোচ্ছে। এবার ওকে ফিরতে হবে। রেক্সের কথা শুনে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম আমি। আমার মাথার ভেতরটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ক্রিস্টালের ঘরের ভেতর শৈত্যপ্রবাহ ক্রমশই যেন বেড়ে চলছে। আর সহ্য করা যাচ্ছে না এই ঠান্ডা। রেক্সের পিছন পিছন তন্দ্রাচ্ছন্নের মতো নিচে নামতে শুরু করলাম। যে পথে আমরা উপরে উঠেছিলাম, রেক্স
কিছুটা সে পথে নেমে রশ্মি দিয়ে পাথর কেটে অন্য পথ বার করেই বেশ দ্রুতই আমাকে বাইরে বার করে আনলো। পিরামিডের বাইরে চন্দ্রালোকিত বালু প্রান্তরে আমরা এসে দাঁড়ালাম। মাথার উপর উন্মুক্ত আকাশের পূর্ণচন্দ্র আর ঝিকমিকে তারাগুলো যেন আমাদের দিকে তাকিয়ে হাসছে। আমাকে নিয়ে কয়েক পা এগোবার পর দাঁড়িয়ে গেল রেক্স। তারপর আমার উদ্দেশ্যে বলল, আপনি এবার তাঁবুতে ফিরে যান। পিরামিডের মধ্যে যে ঘুমিয়ে আছে তাকে নিয়ে আমাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। আর আমাদের সাক্ষাতের স্মৃতি হিসেবে এই যে এটা আপনি রেখে দিন। এই বলে সে তার পোশাকের ভেতর থেকে বলের মতো একটা সবুজাব ধাতুপিণ্ড বার করে তুলে দিল আমার হাতে। সম্ভবত এই ধাতু দিয়েই তৈরি সেই দেবতার চাবি। এরপর সে মৃদু হেসে বলল, তাহলে চলি বন্ধু। আর আপনার সঙ্গীরা ফিরে এলে তাদের বলবেন এখানে আর উল্কাপাত হবে না। আপনাকে বলি, ওটা আসলে উল্কা ছিল না। এইটুকু বলে পিছন ফিরতে যাচ্ছিল রেক্স। আমি তার উদ্দেশ্যে বললাম, একটু দাঁড়ান, আপনার সঠিক পরিচয়টা। কোথায় ফিরে যাবেন আপনি? আমার কথা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল রেক্স। আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সে খসিয়ে ফেলল তার দেহের আলখাল্লাটা। আমি দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছেন এক দেবরূপী সুন্দর পুরুষ, আর তার কাঁধ থেকে নেমে এসেছে দুটো সোনালী ডানা, ঠিক সেই পিরামিডের কফিনে শায়িত মানুষটার মতো। চাঁদের আলোতে ঝলমল করছে সেই পাখা দুটো। আমার মুখের দিকে তাকিয়ে একবার মৃদু হাসল টিরেক্স। তারপর বিদায়ের ভঙ্গিতে হাত নেড়ে পিরামিডের দিকে এগিয়ে গেল। আমি ফিরে এলাম আমার তাঁবুর কাছে। বিস্ময়ের ঘোরে আমি তখনও আচ্ছন্ন। কিছুক্ষণের মধ্যেই আমি খেয়াল করলাম যে পিরামিডে আমি গিয়েছিলাম তার শীর্ষদেশে নানা রঙের আলো জ্বলে উঠতে শুরু করেছে। একটা সার্চ লাইটের মতো ঘূর্ণায়মান তীব্র আলো ক্রমশ ছড়িয়ে পড়ছে তার চারপাশে। সেই আলো আমাকে এবং আমার তাঁবুকেও স্পর্শ করছে। এর মাত্র কয়েক মিনিটের মধ্যেই পিরামিডের মাথাটা হঠাৎ সোনালী আলোতে ভরে উঠল। আর তার পর মুহূর্তেই পিরামিডের উজ্জ্বল আভাযুক্ত মাথাটা ছিটকে আকাশে উঠে গেল। আমার পায়ের নিচের মাটি থরথর করে কেঁপে উঠল। একটা অদ্ভুত শব্দ করে সেই সোনালী ত্রিভুজ একবার পাক খেল মরুভূমির আকাশে। তারপর উল্কার গতিতে ধাবিত হলো মহাশূন্যের দিকে। আমি স্পষ্ট বুঝলাম টিরেক্স তার সঙ্গীকে নিয়ে যাত্রা করল
হয়তো হয়তো অন্য কোনো ছায়াপথে, নিজেদের বাসস্থানে অথবা অন্য কোনো গ্রহে, যেখানকার অধিবাসীদের হয়তো উন্নত করে তুলবে তারা। আকাশের লক্ষ তারার মাঝে ক্রমশ অপসৃয়মান একটা আলোর বিন্দুর দিকে আমি হাত নেড়ে বললাম, বিদায় বন্ধু। সপ্তাহখানেক পর সুদান ক্রনিকলে একটা খবর ছাপা হয়েছিল। শ্রীনিবাসন নামে এক ভারতীয় জিওলজিস্ট স্থানীয় এক সংস্থার হয়ে নোবিয়ান মরুভূমিতে ভূতাত্ত্বিক গবেষণার কাজে একটা কূপের মধ্যে একটি অদ্ভুত ধাতব পিণ্ড কুড়িয়ে পান। সেই ধাতব পিণ্ড তিনি পদার্থ বিজ্ঞানীদের কাছে পরীক্ষার জন্য পাঠালে তারা জানাচ্ছেন যে পৃথিবীর পরিচিত কোনো ধাতব খণ্ডের সঙ্গে তার কোনো মিল নেই। আধুনিক বিজ্ঞান কোনোভাবেই অজানা মৌলে তৈরি এই ধাতু খণ্ডকে ভেদন বা ছেদন করতে পারছেই না। বিজ্ঞানীদের একাংশের ধারণা ওই উল্কার সাথেই বহির্বিশ্বের কোনো স্থান থেকে ধাতুখণ্ডটি পৃথিবীতে এসে পড়ে। যিনি ওই ধাতব বলটি পেয়েছেন তার ইচ্ছানুসারে বিজ্ঞানীরা ওই অজানা ধাতুর নামকরণ করেছেন টিরেক্স। যদিও এই অদ্ভুত নামকরণ কেন তা আমাদের জানা নেই। শুনছিলেন আমাদের আজকের নিবেদন শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা দেবতার চাবি। টিরেক্সের ভূমিকায় মৃগাঙ্ক, সূত্রধার গল্প পাঠে তথা মুথাইয়া শ্রীনিবাসনের ভূমিকায় আমি দিব্যজ্যোতি। আশা করছি আমাদের আজকের নিবেদনটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। আমাদের আগামী সকল প্রজেক্টের আপডেটস পেতে আমাদের ইনস্টা হ্যান্ডেলটিকে ফলো করতে পারেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আগামী দিনগুলিতে আরো ভালো ভালো গল্প নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও কোনো এক নতুন গল্প নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। শুভরাত্রি।